স্বাগত বাংলাদেশ লাইভে, সাথে আছি আমি আফসার উদ্দিন। রাজশাহীতে রেলের জমিতে নির্মাণ করা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে রেল কর্তৃপক্ষ। সেখান থেকে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাজশাহী থেকে সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, কি ধরনের স্থাপনা সেখানে উচ্ছেদ করা হচ্ছে, আমাদের একটু বিস্তারিত জানাবেন। গতকালকে থেকে এই উচ্ছেদ অভিযানটি চলছে। এখন যেটি হচ্ছে যে গতকালকে বড় বড় সব বিল্ডিংগুলোই উচ্ছেদ করা হয়েছে। কিছুক্ষণ আগে আবারও অভিযান শুরু হয়েছে, কিন্তু এর পরপরই স্থানীয়রা বিক্ষোভ শুরু করেছেন রাস্তা অবরোধ করে। এর কারণটি তারা বলছেন সেটি হলো যে গতকালকে যখন তারা উচ্ছেদ অভিযান করে তাদের বলা হয়েছিল যে এখানে সবকিছু তো এখানে যেহেতু কাগজপত্র দেখাচ্ছেন, তো সেই অবস্থা। তারপরেও এখানে আমরা পরবর্তীতে আবারও জানানোর চেষ্টা করবো। আমরা একটু ফিরে যাচ্ছি আফসার উদ্দিনের কাছে। সরকার লিস্ট দিলে ওটা উল্লেখ থাকে যে সরকার চাহিদা মাত্র দিতে বাধ্য। ধন্যবাদ শাহেদ। আমরা এই মুহূর্তে রাজধানীর নর্দা এলাকায় কথা বলছেন ঢাকা উত্তরের মেয়র। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। এটি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা, আমরা কেউ মেনে নিতে পারি না। এটি আমাদের মেনে নেওয়ার ব্যাপারও না। বাট আমরা মনে করি যে আসুন, আমি নতুন দায়িত্ব নিয়েছি, আমি প্রত্যেকটা সবার সাথে আলাপ করছি। আজকে যেই ফুট ওভার ব্রিজটা হবে, আমি সিটি কর্পোরেশনকে বলেছি আগামী 2 মাসের ভিতরে এখানে এই ফুট ওভার ব্রিজ হবে, এবং ব্রিজটি হবে, গতকাল ছাত্রদের দাবি ছিল আপনার নামে হয়েছে, এবং এটা উদ্বোধক হিসেবে উদ্বোধনী আমি তার বাবার সাথে আলাপ করেছি। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আরিফ, উনি সম্মত প্রকাশ করেছেন। আমি আসতে পারলাম না, কিন্তু আমি বলেছি আপনার নামে ব্রিজটা আমি উৎসর্গ করতে চাই, আপনার ছেলের নামে, এবং আপনি উদ্বোধক হিসেবে থাকবেন। আমরা যেটা বলতে চাই, আমাদের নিরাপদ সড়ক আমাদের দাবি। মাননীয় প্রধানমন্ত্রী এটির ব্যাপারে সর্বাত্মক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। আপনারা দেখেছেন আমাদের সিটি কর্পোরেশনের আমরা কাজ করছি। আজকেই আমাদের ফ্র্যাঞ্চাইজ নিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনে একটি মিটিং আছে। আমরা আজকে মিটিং করব, যত দ্রুত সম্ভব কিভাবে করা যায় এটিকে আমাদের বাস্তবায়ন করতে হবে। আমাদের চ্যালেঞ্জ অনেক আছে। যে বাসটি যে গতকাল চলছিল, আমি দেখেছি যে ড্রাইভার যে চালাচ্ছিল সেই ড্রাইভারের লাইসেন্স হলো লাইট ভেহিকেল দিয়ে তারা কিভাবে হেভি ভেহিকেল চালাতে পারে, এটিও কিন্তু আমাদের দেখার বিষয় আছে। বাস স্টপেজের নির্দিষ্ট জায়গায় বাস স্টপ ছাড়া যদি কেউ বাস অন্য কোনো জায়গায় থামানো হয়, সেই বাসের ব্যাপারে কিন্তু আমি ইতিমধ্যে আলাপ করেছি। আমি অনুরোধ করেছি আমাদের পুলিশ কমিশনারকে, আমাকে বলেছে সর্বাত্মক সাহায্য করবেন। এবং আমরা মনে করি ডিএনসিসি ডিএমপি মিলে আমরা সুন্দরভাবে একটি চমৎকার, আমাদের যা কিছু আছে, যেই সামর্থ্য আছে এই মুহূর্তে আমরা চেষ্টা করি এই সামর্থ্য নিয়ে আমাদের সুন্দরভাবে চালানোর জন্য। অবশ্যই আমাদের যখন ফ্র্যাঞ্চাইজ হবে তখন আরো সুন্দর হবে, কিন্তু ইতিমধ্যে আমাদের যেখানে যেখানে বাস থামা দরকার বাস যেন থামা হয়। আমি গতকাল কথা বলেছি আমাদের বাস অ্যাসোসিয়েশন মালিকের সাথে। আমি বলেছি যে এই রুটে যে বাসটি ঘটনা ঘটলো সেই বাস যেন পুনরাবৃত্তি না হয়। আমরা মনে করি, আমরা আসুন, আপনারা যারা আছেন, জনগণ আছে, ছাত্ররা আছে, সবাইকে অনুরোধ করব আমাদেরকে আপনারা এনি কাইন্ড অফ সাজেশন ডিএনসিসি কে দিতে পারবেন। ইতিমধ্যে আমি বলেছি প্রত্যেকটা ইউনিভার্সিটির থেকে 2 জন করে প্রতিনিধি এসে একটি ছাত্র কাউন্সিল করে আমার ডিএনসিসি অফিসে আসবে। তাদের সাথে আমরা 7 দিন পর আমরা মিটিং করব, এবং মিটিং করে সকল ছাত্রদেরকে নিয়ে একটি কিভাবে আমাদের টোটাল সিস্টেমটা কি অবস্থায় আছে তাদেরকে আমরা আপডেট করতে চাই। আমরা অবশ্যই 7 দিন পর আমরা কি প্রগতি হলো, কি কাজের অগ্রগতি হলো এগুলো জানাবো। এটি একটি নতুন উদ্যোগ। আমাকে অনেক ছাত্ররা গতকাল বলেছে যে আমরা কিভাবে সম্পৃক্ত হব। আমি মনে করি আপনারা আপনাদের
ইউনিভার্সিটির মাধ্যমে আপনারা আমার কাছে আসুন। আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে 2 জন বা 3 জন এবং শিক্ষক নিয়ে একটি ছাত্র কাউন্সিল ইউনিট গঠন করতে চাই এবং এটি নিয়ে শুধু আমাদের নিরাপদ সড়ক সহ আরো অনেক কিছু আছে চ্যালেঞ্জ। আমরা ছাত্রদেরকে নিয়ে, নতুন প্রজন্মকে নিয়ে আমরা এটা মোকাবেলা করব, এটি আপনাদেরকে আমি নিশ্চিত করতে চাই। আজকে এই ফুটওভার ব্রিজ যেটা হলো, এটি আমাদের জন্য শিক্ষা। যারা বাস চালান, বাস মালিক, বাস শ্রমিক, বাস ড্রাইভার, সবাইকে অনুরোধ করব, আপনারা কিছু করার আগে আপনারা নিজেরা আপনাদের গাড়ি টেস্ট করে নেবেন। গাড়ির সকল কাগজপত্র সহ, গাড়ির ফিটনেস সহ, আপনার নিজের ফিটনেস সহ আপনারা সবাই ঠিক করে নেবেন। এছাড়া আপনারা কেউ গাড়ি চালাবেন না, কারণ একটি আর যেন ছাত্র যেন জীবন দিতে না হয় আমি অনুরোধ করি। আমি সকল বাস মালিক সহ সকল ড্রাইভারদেরকে আমি অনুরোধ করছি, ছাত্রদেরকে আসুন আমরা সবাই মিলে আমরা যেখানে যেখানে আমাদের ফুট ওভারব্রিজ আছে, আমি জনগণকে অনুরোধ করব, সবাইকে অনুরোধ করবো, আমরা নিজেরা সোচ্চার হই আমরা যেন ফুট ওভারব্রিজ দিয়ে যেন চলি। এটা আমাদের একটি দায়িত্ব। আমরা যেন কোনো প্রাণ যেন না হয়, প্রাণ যেন না হারায়। আর আমি ইতিমধ্যে সিটি কর্পোরেশনের নির্দেশ দিয়েছি, ডিএমপি এবং সিটি কর্পোরেশন একসাথে কাজ করে যেখানে যেখানে আমাদের ফুট ওভারব্রিজ দরকার, অতি জরুরি ভিত্তিতে যেন আমরা এই ফুট ওভার ব্রিজগুলো আমরা করতে পারি। এই ব্যাপারে আমি আমাদের ডিএনসিসিকে নির্দেশ দিয়েছি। আমি অনুরোধ করব ডিএমপিকে যে কিভাবে চিহ্নিত করা যায়, আমাদের কোন কোন জায়গায় করলে আমাদের সুবিধা হয়। আমি মনে করি যে আজকে এই ফুট ওভার ব্রিজটা এখানে করে দেওয়ার পরে জনগণ উপকৃত হবে। এবং আমি আবারও দুঃখ প্রকাশ করছি আমাদের ছোট ভাই আবরার আহমেদের মৃত্যুতে, তার শোকসন্তপ্ত পরিবারকে। আমি অনুরোধ করছি ছাত্রদেরকে যে আপনারা তোমাদের স্ব শিক্ষা অঙ্গনে ফিরে যাও। তোমাদের 10টি দাবি আমার কাছে দেওয়া হয়েছে লিখিত গতকাল। আমরা এটা নিয়ে সর্বোচ্চ পর্যায়ে আলাপ করছি। যেগুলো সম্ভব এগুলো আমরা এখনই করে ফেলছি, যেগুলো প্রক্রিয়াধীন আছে আমরা করব ইনশাল্লাহ। আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর নিরাপদ ঢাকা শহর জন্য করতে পারি। এই ব্যাপারে আমি আপনাদের সকলকে আমি অনুরোধ জানাচ্ছি। আমি অনুরোধ করছি আমাদের ডিএমপি কমিশনার সহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তাকে যত দ্রুত সম্ভব নিরাপদ সড়ক যেন আমরা ফিরে পাই, এই ব্যাপারে আমরা যেন সবাই যেন একসাথে কাজ করতে পারি, এই ব্যাপারে আমি সবাইকে অনুরোধ করছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সুপ্রভাত বাস এখনো চলছে রাস্তায়, কালকেও দেখা গেছে বাস। আপনি ঘোষণা দেওয়ার পরেও আমরা বাস দেখতে পেয়েছি। কোথায় দেখা গেছে? আমরা একদম বন্ধ করে দিয়েছি। আজকে আমাদের সামনে পুলিশ কমিশনার সাহেব আছেন, আমাদের সামনে আমাদের ট্রাফিকের সকলে আছেন। না বন্ধ স্যার, কালকে বলে দিয়েছেন, কালকে থেকেই বন্ধ। কালকে সন্ধ্যায় আমরা সিদ্ধান্ত দিয়ে সকল বাস বন্ধ করে দিয়েছি। শুধু কি ওই বাসটি নাকি সকল শুক্রবার ওই বাসের রেজিস্ট্রেশন রুট পারমিট বাতিল হয়েছে ওই স্পেসিফিক বাসের, আর সুপ্রভাত সার্ভিসের সকল বাস বন্ধ রাখা হয়েছে। তাদের কাগজের ফিটনেস পাওয়ার পরে, ড্রাইভারদের ডিটেলস পাওয়ার পরেই সেটা চালু করা হবে, অন্যথায় নয়। এর আগে 1.5 বছর আগে সিটি কর্পোরেশন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এখানে ফুট ওভার ব্রিজ হবে, সেই অনুযায়ী মালপত্র পর্যন্ত নামানো হয়েছিল। তারপরে কি কারণে ফুট ওভার ব্রিজ হয়নি সেই বিষয়টি আপনি তদন্ত করে দেখবেন কিনা? আমি যেটা বলতে চাই, আমরা এখানে এসেছি, আমরা এখানে কথা দিচ্ছি, আমি জানি না আপনাদের। আমরা দেখছিলাম প্রগতি সরণি থেকে উত্তরের মেয়র এখানে একটি ফুটওভার ব্রিজ করার ব্যাপারে নির্দেশনা দিচ্ছিলেন এবং সেই সাথে যারা স্টুডেন্ট এখানে আন্দোলন করছেন তাদেরকে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ লাইভে এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত বাংলাদেশ লাইভে। আমরা আগে যেমনটি জানিয়েছিলাম যে রাজশাহীতে রেলের জমিতে নির্মাণ করা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে রেল কর্তৃপক্ষ। এ নিয়ে আমরা সেখানকার প্রতিনিধি, আমাদের রাজশাহীর প্রতিনিধি সহকর্মী
কাজী শাহেদের কাছে যাচ্ছি। শাহেদ, ওখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন, কি ধরনের স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে সেখানে? আফসার, আমরা একটু আগে যেমনটি জানিয়েছিলাম যে রেলওয়ে কর্তৃপক্ষ যে উচ্ছেদ অভিযান চালিয়েছে এই নিয়ে কিন্তু ক্ষুব্ধ স্থানীয় মানুষরা, কারণ তারা বলছেন যে তারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন, তারা এখন কোথায় যাবেন। কিন্তু পাশাপাশি আজকে যখন সকালে অভিযানটি শুরু হয়, স্থানীয় মহানগর আওয়ামী লীগের যিনি সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, তার যে চেম্বারটি সেটি ভাঙা হয়নি। এরপরেই কিন্তু মূলত মানুষ বিক্ষোভ শুরু করেছেন এবং আমরা যদি দেখানোর চেষ্টা করি, পুরো রাস্তায় কিন্তু ইট কাঠ এগুলো ফেলে তারা বিক্ষোভ করছেন। যান চলাচল ইতিমধ্যে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। অনেকে বলছেন যে তারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন এইখানে, তাদের অনেকের কাগজপত্র আছে, সেই কাগজপত্রের যে লিজ নেওয়া ছিল বা ইজারা নেওয়া ছিল রেল কর্তৃপক্ষের কাছ থেকে সেটিও মানা হয়নি। আমরা একটু কথা বলতে চাই, এখানে একটি দ্বিতল ভবন যেটি ভেঙে ফেলা হয়েছে গতকালকে, আপনার ভবনটি ভেঙে ফেলা হয়েছে, আপনি বলছিলেন যে কি অবস্থা, কেন ভাঙলো? জি, আমার এটা খারিজ খাজনা, ক্রয়কৃত জমি খারিজ খাজনা, এবং আমার পূর্ব যারা ছিল 30 বছর থেকে খারিজ খাজনা করে আসছে, তাদের কাছ থেকে আমি কিনেছি। তার আগে প্রভাত চন্দ্র রাইডের মালিক ছিল। কেনার পরে আমি খারিজ খাজনাকে প্ল্যান পাস করে বাড়ি করেছি। বাড়ি করার পরে আমি জানি যে আমার ঠিক থাকবে, কোনো সমস্যা নাই। এরা এসে আমাকে কোনো নোটিশ না দিয়ে আমার বাড়ি ভেঙে দিল, এবং আমি ওদেরকে কাগজ দেখাইলাম যে তোমাদের আলাদা খতিয়ান, আমার আলাদা খতিয়ান, তোমাদের খতিয়ানের দাগ নাই, আমার দাগ আলাদা। এইভাবে অনেক গিয়ে দেখালে আমার সারা জীবন উপার্জনের টাকা দিয়ে আমি বাড়িটা করেছি। আমি চাকরি করতাম। ধন্যবাদ আপনাকে। আফসার, আমরা দেখছি যে প্রায় ঘন্টাখানিক ধরে কিন্তু রাজশাহীর এই যে চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কটি এটি কিন্তু বন্ধ করে ফেলা হয়েছে। এখানকার মানুষরা তারা বিক্ষোভ করছেন। তারা যেটি বলছেন যে এই আওয়ামী লীগ নেতার এই যে চেম্বারটি আছে সেটি না ভেঙে ফেলার কারণে মূলত ক্ষোভে ফুঁসছেন এখানকার মানুষরা। শাহেদ, ধন্যবাদ আপনাকে। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন নিয়ে আমরা বিস্তারিত জানতে রংপুরের মিঠাপুকুর থেকে যুক্ত হচ্ছে সহকর্মী রেজাউল করিম মানিকের সাথে। মানিক, কতটা জমে উঠেছে সেখানকার উপজেলা নির্বাচন আমাদের জানাবেন। আফসার, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে তৃতীয় পর্যায়ের রংপুরের 2টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু নির্বাচন 24 তারিখ অনুষ্ঠিত হওয়ার আগেই নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে। এখানে আসলে একটি বিষয় বলে রাখি যে গতকালকে 2 প্রার্থী নৌকা এবং আনারস প্রতীকের প্রার্থীদের কর্মী সমর্থকদের উত্তেজনার কারণে আনারস প্রতীকের কর্মীরা সুষ্ঠু নির্বাচনের দাবিতে মহাসড়ক অবরোধ করে রাখে। আর এই কারণেই পরিস্থিতি স্বাভাবিক রাখতেই উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ আপনার এই মহাসড়কে 144 ধারা জারি করেছেন এবং ছড়িয়ে পড়েছে নির্বাচনী উত্তাপ। আসলে প্রার্থীরা যেমন প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং ভোটাররাও চাচ্ছেন তাদের যোগ্য প্রার্থীকে বেছে নিতে। আসলে এই নির্বাচনী উত্তাপ কেন ছড়িয়ে পড়েছে, আসলে 2 গ্রুপ কেন মুখোমুখি, রাজপথে কেন দাঁড়াচ্ছেন, এই বিষয়ে জানার জন্য আমরা কথা বলবো নাঙ্গল আপনার আনারস প্রতীকের প্রার্থী মেজবাহুর রহমান মঞ্জুর কাছে। জনাব মঞ্জু, আপনাকে নিশ্চয়ই স্বাগত। আপনার কাছে জানতে চাইছি যে আসলে আপনার কর্মী সমর্থকরা গতকালকে আপনার মহাসড়ক অবরোধ করেছিল এবং টান টান উত্তেজনা বিরাজ করছে এবং ইউনো মহোদয় 144 ধারা জারি করেছেন, আসলে কেন এটা? নির্বাচনের যে আমাদের যে বাংলাদেশ আওয়ামী লীগের যে নির্বাচন, এই নির্বাচনের কথা ছিল যে উপজেলা পরিষদের নির্বাচনের মনোনয়ন হবে তৃণমূলের ভিত্তিতে, কিন্তু এখানে তৃণমূলের মতামতটাকে উপেক্ষিত হয়েছে। এই কারণে মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের 153টা ওয়ার্ড কমিটি, আমাদের 17টা ইউনিয়ন আওয়ামী লীগ, আমাদের 6 জন সহযোগী সংগঠন উপজেলা আওয়ামী লীগ এবং আমাদের 17 জন ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান সবাই যৌথ সভা করে আমরা আলাদা প্রার্থী দিয়েছি। অর্থাৎ আমি এই প্রার্থী, আনারস মার্কার প্রার্থী, আমি মেজবাহুর রহমান মঞ্জু। তো আমাদের এই যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনে আমার সমস্ত দল অর্থাৎ আওয়ামী লীগ যারা করে তারা আমার সঙ্গে, আর কিছু লোকজন আছে, কিছু সন্ত্রাসী, কিন্তু মাদক ব্যবসায়ী, তারা নৌকার প্রার্থী জাতীয় সরকারের সঙ্গে, তারা বিভিন্ন এলাকায় ভীতি সঞ্চার করে সন্ত্রাস করে ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করতেছে। তারা গত পরশু আমার একটা ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি, আপনি ভোটের পরিবেশ স্বাভাবিক রাখার জন্য আপনার কর্মীরা মাঠে নেমেছে? ইয়েস, আমাদের ভোট আমাদের প্রত্যেকটা নির্বাচনী এলাকায় অর্থাৎ মিঠাপুর হেডকোয়ার্টার ছাড়া অন্যান্য এলাকায় তারা হঠাৎ ফাঁকে ফুঁকে গিয়ে নির্বাচনী কার্যালয়ে গিয়ে হইচই করতেছে, পোস্টার ছিঁড়তেছে, ছেড়ে পালাইতেছে, মানে পরিবেশটা নষ্ট করতেছে, মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার করতেছে। তারা 17 নম্বর ইমাদপুর একটা আমার ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারির দোকানে রাত 1টার সময় আগুন লাগাই গেছে। সেখানে ইউনিয়ন সাহেব এবং ওসি সাহেব গিয়েছিলেন।
কিন্তু তারা মামলা নিতে পারতেছে না, বলতেছে যে আমাদের উপরের পাচ্ছি না, পারমিশন পাচ্ছি না। একইভাবে আমার শেউডাঙ্গাতে কালকে আমার লোকজনের উপরে কাজ করতেছে, গণসংযোগ করতেছে, ওখান থেকে একটু করে তারপর নির্বাচন নিয়ে কোনো সংখ্যায় আছেন কিনা? অবশ্যই নির্বাচনের সংখ্যা। এবং এই যে তারা বিভিন্ন জায়গায় যে অগ্নিসংযোগ করতেছে, পার্টি অফিসে অগ্নিসংযোগ করতেছে, নেতাকর্মীদেরকে হুমকি দিচ্ছে, টেলিফোনে হুমকি দিচ্ছে, ইভেন তারা আমাদের আচরণবিধির ম্যাজিস্ট্রেটকেও তারা টেলিফোনে হুমকি দিয়েছে, আমাদের চেয়ারম্যানদেরকে বিভিন্ন সময় হুমকি দিয়ে বন্ধ করার চেষ্টা করতেছে। ভীতির সঞ্চার করে ভোটের দিনে। মানিক, ধন্যবাদ আপনাকে। তৃতীয় ধাপে ময়মনসিংহের 12টি উপজেলা নির্বাচন আগামী 14 মার্চ। চলছে জোর প্রচারণা। এ নিয়ে বিস্তারিত জানতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নোমান। নোমান, নির্বাচনী পরিবেশ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। আসলে লালমনিরহাট থেকে যেমনটি জানাচ্ছিলেন, রংপুরের মিঠাপুকুর থেকে যেমনটি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রেজাউল করিম মানিক, যে সেখানে নির্বাচনী উত্তেজনা একটি বিরাজ করছে। ময়মনসিংহ কিন্তু এর বিপরীত, এখন পর্যন্ত আমরা তেমন কোনো উত্তেজনা বিরাজ পাচ্ছি না, যদিও আমাদের চতুর্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আসলে 13টি উপজেলা নির্বাচন হওয়ার কথা ছিল, এখন 12টি উপজেলা নির্বাচন হবে। যেহেতু একটি ময়মনসিংহের গফরগাঁও যে উপজেলাটি রয়েছে, সেখানে 3 জন যে প্রার্থী রয়েছে, সে 3 প্রার্থী আসলে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান যে প্রার্থী রয়েছে, তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিয়েছেন। আমি ঠিক এই মুহূর্তে ময়মনসিংহ সদর উপজেলায় অবস্থান করছি, যেখানে একটা প্রেস পাড়া রয়েছে। এই প্রেস পাড়ায় অবস্থান করছি। প্রেস পাড়ার সাথে আমি প্রেস পাড়ার মালিক যারা আছেন তাদের সাথে কথা বলেছি। তারা আসলে একটি নির্বাচন নিয়ে যেমনটি আশা করেছিল তার ঠিক ততটাই, এর থেকেও বেশি হতাশা ব্যক্ত করেছেন। যেহেতু প্রার্থী সংকট রয়েছে, প্রার্থীরা নির্বাচনে তেমন একটি উত্তেজনা তারা দেখতে পাচ্ছেন না, এবং পোস্টার ছাপা যেটি বলেন, তারা আর্থিকভাবে অনেকটা ক্ষতির সম্মুখীন রয়েছেন। তো আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন ময়মনসিংহ এই প্রেস মালিক সমিতির নির্বাহী সদস্য এবং একজন নাগরিক নেতা জনাব আলী ইউসুফ। আমি একটু তার কাছে জেনে যাবো প্রেস রিলিজের, প্রেস পাড়ার সর্বশেষ অবস্থা। আচ্ছা, আপনারা কি ভাবছেন এই নির্বাচন নিয়ে? প্রেস পাড়ার কি অবস্থা আছে? নির্বাচনের যে ময়মনসিংহ সদর আসনে আমরা উপজেলাবাসী এই সদর আসনের নির্বাচনকে নিয়ে কথা বললে সারা বাংলাদেশের কথাই আমাদের সামনে চলে আসবে। সারা বাংলাদেশে ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গায় নির্বাচন হয়ে গেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে প্রতিদ্বন্দ্বী প্রার্থী খুব কম ছিল। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহের যে নির্বাচন হবে সেখানেও একেবারে প্রতিদ্বন্দ্বী প্রার্থী খুব কম। একটি উপজেলায় সরাসরি 3টি পদেই নির্বাচন হয়ে গেছে, যেখানে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল না, এবং আরও কয়েকটি আসনে উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন হয়ে গেছে, যেখানেও কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। তো আমরা যারা প্রেস ব্যবসায়ী, তাদের একটি টার্গেট ছিল যে এই নির্বাচন, আপনারা এই টার্গেটটা আজকে ফুলফিল করতে পারছেন না, সময় সংক্ষিপ্ততার কারণে আসলে একটু সময়টা কম দিতে হচ্ছে। আপনারা হয়তো আরেকদিন জানবো পুরো ঘটনা। তো আফসার, শুনছিলেন আপনি আসলে ময়মনসিংহের এই প্রেস পাড়ার অবস্থা। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ খোঁজখবর উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের নির্বাচন নিয়ে। আফসার, ধন্যবাদ নোমান। সময় হলো একটি বিরতির, সঙ্গেই থাকুন। দুঃখিত দর্শক, এই ছিল বাংলাদেশ লাইভে, সাথে থাকার জন্য ধন্যবাদ।